শতকরার দ্বিতীয় সেশনে তোমাদের সকলকে স্বাগতম। আমি গোবিন্দ। তো আজকের প্রথম কোশ্চেন তোমরা দেখো, এখানে তোমাদের কনসেপচুয়ালি সমস্ত শতকরা চ্যাপ্টারের প্রায় সমস্ত অঙ্কই তোমাদেরকে আলোচনা করা হবে। যদিও আমাদের পেইড ব্যাচে সমস্ত অঙ্ক মানে আলোচনার সাথে সাথে কনসেপচুয়ালি অঙ্ক আলোচনার সাথে সাথে তার উপরে একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়। একটা নয়, অনেক প্র্যাকটিস সেট দেওয়া হবে, ঠিক আছে? তো এইখানে তোমরা দেখো প্রথম অঙ্কটা কি বলছে। বলছে পেট্রোলের দাম 17% বৃদ্ধি পাওয়ায় সৌভিক পেট্রোলের খরচ কত শতাংশ কমালে পেট্রোল বাবদ তার খরচ মাত্র 4% বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের আর একটা অঙ্ক খুব পরিচিত দেখবা, তোমাদের অঙ্ক বলবে যে এই ধরনের অঙ্কটা তুমি আগে একটু করে নাও। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারকে কয়লার খরচ কত শতাংশ কমালে কয়লা বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অপরিবর্তিত থাকবে। এবং এই টাইপের, এইটা হলো প্রথম টাইপ আমরা বলে থাকি, তারপরে দ্বিতীয় টাইপটা এইটা, তারপর আরও একটা টাইপের আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাকে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে। প্রথম এই অঙ্কটার সাথে এই অঙ্কটার ডিফারেন্স আমি একটু পরে তোমাকে বোঝাবো। এটা তুমি দেখো, কয়লার কি হয়েছে, দাম 20% বৃদ্ধি পেয়েছে। কয়লার দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিবারকে কয়লার খরচ কত শতাংশ কমালে কয়লা বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। এই যে এই জায়গাটায় এসে অনেক স্টুডেন্টের সমস্যা হয়, সেটাকে আমি আগে সমাধান করব। কয়লার খরচ আর একটা হলো কয়লা বাবদ খরচ, এই দুটো অনেকের মনে হয় যে কী হলো এই জায়গাটা বুঝতে পারলাম না। তো তাদের জন্য একটু আমি বলি। মনে করো কয়লার দাম কি হয়েছে, তুমি দোকানে গেছো, কয়লার দাম বলছে যে 20% বেড়ে গেছে, মানে আগে 100 টাকা থাকলে এখন 120 টাকা হয়ে গেছে, এটা বলতে চেয়েছে। তাহলে কি হয়েছে, এক পরিবারকে কয়লার খরচ কত কমালে, মানে তুমি মনে করো আগে একটা ভাতের সাথে মনে করো 3টে পদ রান্না করতে, ঠিক আছে? তাহলে কয়লার দাম বেড়ে গেছে, তাহলে এবার 2টো পদে তোমাকে খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তাহলে কয়লার খরচ কমাতে হবে, মানে তোমাকে কিন্তু কয়লা যে মানে উনুনে যে জ্বালানোটা সেটা কিন্তু কমিয়ে দিতে হবে, ঠিক আছে? আর কয়লার বাবদ খরচ মানে আগে যদি মনে করো 100 টাকায় নিয়ে বাজারে যেতে, এখন দাম বেড়ে গেছে মানে তাও তুমি 100 টাকা নিয়েই বাজারে যাবা। শুধুমাত্র তুমি কোথায় মানে ওইটাকে মেকআপ করলে মানে পদ সংখ্যা কমিয়ে দিয়ে, তোমার খাওয়ার পদ সংখ্যা কমিয়ে দিয়ে, তাই না? তাহলে এই জায়গাটা একটুখানি তোমাকে ক্লিয়ারিটি আনতে হবে। তাহলে চলো প্রথম অঙ্কটা কী বলেছে দেখেই নিই। 20% দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে 1/5, তার মানে 5-এ দেখতে পাচ্ছ দামটা হয়ে গেছে কত, 6, তাই না? 5-এ দাম হয়ে গেছে 6, তাহলে এটা আগে দাম ছিল আর এখন দাম হয়ে গেছে 6। তাহলে তোমার খরচ কিন্তু অপরিবর্তিত রাখতে হবে, মানে কয়লা বাবদ খরচ। তাহলে তোমাকে জ্বালানিটা কত কমাতে হবে, 1 কমিয়ে দিতে হবে। কার উপরে 1 কমাতে হবে, সর্বদা মনে রাখবে বর্তমান মূল্যের উপরে কমাতে হবে, সর্বদা বর্তমান মূল্যের উপর কমাতে হবে, অর্থাৎ 6-এর উপর কমাতে হবে, ঠিক আছে? তাহলে 1 কমাতে হবে, তুমি দেখতেই পাচ্ছ 5-এ 6 বেড়ে গেছে, তাহলে 1 তোমাকে কমিয়ে দিতে হবে জ্বালানি খরচ। তাহলে 1 কমিয়ে দিলাম বর্তমান মূল্যের উপরে। 100-এ কত, তাহলে আমি বলবো 1-এর 6 মানেই 16.2-3%। যার মুখস্থ আছে সে ঝম করে টিক মেরে দিয়ে চলে যাবে। এবার এই অঙ্কটা যদি তুমি কনসেপচুয়ালি করতে চাও তাহলে কীভাবে করতে হবে তুমি একটু দেখে নাও। মনে করো তোমার একটা বাজেট নির্ধারিত থাকে, তুমি মনে করো কয়লার দাম বেড়ে গেছে, তাহলে দাম বেড়ে গেছে প্রতি কেজিতে, তাই তো? প্রতি কেজির দাম বেড়ে গেছে, দাম পার কেজি মনে করো, সেটা বলছে 5 থেকে হয়ে গেছে 6। মনে করো বলছে কয়লার খরচ মানে প্রতি কেজির দাম মনে করো 5 টাকা করে। আগে মনে করো পরিমাণটা কেজিতেই সেটাও মাপবা, পরিমাণ
পরিমাণ আগে কিনতে কত, আগে মনে করো যদি 1 কেনো, এখনও নাকি 1ই কিনবা, মানে পরিমাণটা কত শতাংশ কমালে, সরি এইটার কথা বলেনি, মনে করো আগে মনে করো x কেজি কয়লা কিনতে, এখন মনে করো y কেজি কয়লা কিনবা, তাই তো? যাতে কিনা বলেছে বাজেট অপরিবর্তিত থাকবে। বাজেট মানে তুমি বুঝে নাও, এই জায়গাটা এবার ভালো করে বুঝিয়ে দেবো আমি তোমাকে। বাজেট মানে কি বোঝায়? প্রতি কেজির দাম মনে করো 5 টাকা প্রতি কেজি চিনির দাম, 5 টাকা প্রতি কেজি চিনির দাম, তুমি 20 কেজি কিনবা, তার মানে 5 কুড়ি 100 টাকা তোমার বাজেট। তাহলে বোঝা গেল? তাহলে প্রতি কেজির দাম 5 টাকা ছিল, হয়ে গেছে 6 টাকা। পরিমাণটা আগে x কেজি কিনে নিয়ে যেতে, এখন মনে করো y কেজি কিনে নিয়ে যাচ্ছ। বাজেট বলে দিয়েছে অপরিবর্তিত থাকবে। বাজেট অপরিবর্তিত থাকবে মানে কি? আমি বলতে পারি এখানেও 1 আগে বাজেট ছিল, এখনও 1, 1:1 অনুপাতে। তাহলে তুমি দেখো 5x, তাহলে কী লিখবে? 5x বাই 6y 6y ইজ ইকুয়াল টু 1/1, তাই না? দ্যাট ইমপ্লাইজ x বাই ওয়াই ইজ ইকুয়াল টু, আমি কত লিখতে পারি? 6/5। 6/5 মানে তুমি আগে 6 কেজি কয়লা কিনে নিয়ে যেতে বাজার থেকে, এখন 5 কেজি কয়লা কিনে নিয়ে যাও। তাহলে তোমাকে কয়লা খরচ মানে আগুন কম জ্বালাতে হবে, তাই না? তাহলে উনুনে কম কিন্তু ইউজ করতে হবে। তাহলে কত কম ইউজ করতে হবে তুমি কিন্তু নির্ধারণ করে নিলে, 1 কম ইউজ করতে হবে। কার উপরে 1 কম ইউজ করতে হবে? আগে আমার 6 আমি কয়লা নিয়ে যেতাম, এখন 5 কয়লা নিয়ে যাচ্ছি, তার মানে 1 আমাকে কম ব্যবহার করতে হবে। 6-এর উপরে 100-এ কত? সেই একইভাবে দেখো 16.2-3% উত্তর হলো। এটা হলো কনসেপচুয়াল অঙ্কের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি সহজে করি তাহলে এইভাবে আমরা করে নিতে পারবো। তাহলে এই অঙ্ক এই ধরনেরই নাকি বলছি, আমরা যেটা নিয়ে নিয়েছি সেই অঙ্কটাও নাকি একই ধরনের অঙ্ক। তো সেটা একটু পড়ে দেখো, তাহলে কি বলেছে বুঝে যাবা। এবং দুটোর মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। পেট্রোলের দাম 17% বৃদ্ধি পাওয়ায় সৌভিক পেট্রোলের খরচ কত শতাংশ কমালে? মানে মনে করো সৌভিক গাড়ি নিয়ে বেরোচ্ছে, প্রথমে দেখছে যে পেট্রোল পাম্পে গিয়ে দেখছে যে 17% দাম বেড়ে গেছে। তাহলে পেট্রোলের খরচ কত শতাংশ কমালে, মানে গাড়ি চালানোটা কত কম করলে ওর পকেট থেকে মাত্র 4% টাকা বেশি খসবে। মানে এটা কি 4% টাকাটা কি হবে? ওর বাজেট পেট্রোল বাবদ খরচটা নাকি 4% বৃদ্ধি হয়। মানে আগের অঙ্কটা যেটা, ও পকেট থেকে কোনো এক্সট্রা টাকা বেরই করবে না, এবার বলছে যে দাম বেড়ে গেছে বলে পকেট থেকে মাত্র 4% টাকা এক্সট্রাভাবে বের করছে। তাহলে তুমি দেখো 17% বেড়েছে, যদি 17%টিও বাড়িয়ে দিত তাহলে ও আগে যেমন বিন্দাস গাড়ি চালাতো তেমনই গাড়ি চালাতে পারতো। কিন্তু যেহেতু মাত্র 4% টাকা পকেট থেকে বার করতে পারছে, তাহলে গাড়ি চালানো কম করে দিতে হবে, তাই না? এইটুকু আমরা বুঝতে পারছি। চলো তাহলে শিখে নেই কীভাবে অঙ্কটা করব। তাহলে তুমি দেখো 100 টাকা প্রথমে মনে করো দাম ছিল পেট্রোলের, শর্টকাটে আগে করে নিচ্ছি। 100 টাকা ছিল, এখন হয়ে গেছে কত? 117 হয়ে গেছে, তাই না? 17% বৃদ্ধি পেয়েছে। বলছে ও পেট্রোল বাবদ মাত্র 4% বৃদ্ধি করতে পারে, তার মানে ও 104 টাকা দিতে পারে। দেখছি 117 টাকা দাম হয়ে গেছে, ও মাত্র 104 টাকা দিল পকেট থেকে। তাহলে তুমি দেখো 104 টাকা পকেট থেকে দিল, 117 হয়ে গেছে দাম, তাহলে কত কমাতে হবে ওকে? 104 টাকারই মাল পাবে, 117 হয়ে গেছে দাম, তার মানে ও কত গাড়ি চালানো কম করতে হবে তুমি দেখে নাও। 117 মাইনাস 104 অর্থাৎ কত কম করতে হবে? 13 কম করতে হবে, 13 কম করতে হবে। তাহলে 13 যেটা কম করতে হবে সেটা সর্বদা মনে রাখবে বর্তমান যে রেট তার উপরে কিন্তু, হ্যাঁ। তাহলে 13 কম করতে হবে 117 এর উপর 100-এ কত? তাহলে আমি কি বলতে পারি? 13 দিয়ে কাটলে কত হয়? 9-13 117, তাহলে 100/9 অর্থাৎ 11/1/9%। 11/1/9%। যদি আমরা এটা কনসেপচুয়ালি করতাম তাহলে কি হতো? কনসেপচুয়ালিও আমি একটু করে দেখিয়ে দিই। দেখো 17% বৃদ্ধি পেয়েছে, মানে আমি কি লিখবো? 100 টাকা দাম ছিল, এখন 117 টাকা হয়ে গেছে। পরিমাণটা
আগে এক্স লিটার কিনতো, এবার মনে করো লিটারে মাপবো, তাই না, পেট্রোল যেহেতু, তাহলে লিটার হয়ে যাবে। আগে এক্স লিটার কিনতো, এখন ওয়াই লিটার কেনে। তাহলে এইবার বাজেটও পরিবর্তন করেছে, বাজেট নাকি মাত্র 4% বাড়িয়েছে, মানে আগে 100 টাকা খরচা করতো, এখন 104 টাকা খরচা করে। তাহলে তুমি কী লিখবে, এই নিচের এই জায়গাটা একটু চেঞ্জ হবে তোমার। তাহলে আমি বলতে পারি 100x বাই 117y ইজ ইকুয়াল টু 100/104। তাহলে 100 কাটা গেল, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু তুমি দেখতে পাচ্ছ 117/104 হচ্ছে। মানে আগে 117 লিটার তেল কিনতো, এখন 104 লিটার তেল পাই। তাহলে কত কমাতে হবে তুমি দেখতেই পাচ্ছ, 13 কমাতে হবে। 117 এর উপরে 100-এ কত, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে, সেই 9 হচ্ছে। তার মানে আমি বলবো যে 11.1/9%। তো স্টুডেন্ট, প্রথম অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখব। 2 দাগের অঙ্কটা তোমরা দেখো, লেখার কাছে কিছু টাকা আছে, যার 20% খরচ করে সে একটি বস্তু কিনেছে এবং অবশিষ্টাংশের 5% সে সেটা পরিবহনের কাজে খরচা করেছে। এরপর 120 টাকা কী করেছে, দান করেছে। এতে তার কাছে আর মাত্র 1400 টাকা পড়ে আছে। তাহলে আমরা সর্বদাই এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 100% যদি আমরা ধরে নিই যে ওর কাছে মোট টাকা ছিল, তাহলে তার 20% কী করেছে সে, এর 20% মানে আমি 100x ধরে নিই। কী ধরে নেব, 100x। তার কাছে মোট টাকা আছে, যার মধ্যে 20% সে বস্তু কিনতে খরচ করে ফেলেছে 20%। তাহলে 20% যদি খরচ করে ফেলে, 100-র মধ্যে 20% চলে গেল, তার মানে পড়ে আছে আর 80x। এই 80xের মধ্যে সে 5% কী করেছে, পরিবহনে খরচ করে ফেলেছে, তাই তো, পরিবহনে। তাহলে 5% মানে 5 20 100, 1/20। তাহলে 1/20 মানে তুমি দেখে নাও 80xের 1/20 মানে তুমি দেখো 20 দিয়ে 4 20 80 মানে 4x। তাহলে 4xও কিন্তু পরিবহনে খরচ করে ফেলেছে, তাহলে পড়ে আছে আর কত, 76x। তাহলে এই যে পড়ে থাকা যে টাকাটা 76x, এই টাকাটাই কি করেছে, এবার দেখো পুরোপুরি টাকাই চলে এসেছে, আর কোনো পার্সেন্টেজ নেই। এই টাকাটা কি করেছে, কিছুটা দান করেছে আর বাকি তার কাছে নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে তুমি দেখো 120 টাকা দান আর 1400 টাকা তার কাছে পড়ে আছে, এই টোটাল মিলেই তো এই 76x, তাই না। তাহলে আমি বলবো 120 যোগ 1400 যোগ করলে হয় 76x ইজ ইকুয়াল টু 11520, তাই তো। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 76 দিয়ে যদি ভাগ করো 20 হচ্ছে, তাই না। তাহলে এক্সের মান যদি 20 হয়, তোমাকে যদি চাইতো যে মোট কত অর্থ আছে, তাহলে আমি বলবো যে 100x। কিন্তু আমার মোট অর্থ চাইনি, আমাকে চেয়েছে সে ট্রান্সপোর্ট মানে পরিবহন, তাই তো, পরিবহনে কত খরচ করেছে। তাহলে পরিবহনে যখন খরচ করেছে আমরা দেখছিলাম সেটা 5% ছিল, পরিবহনে যেটা খরচ করেছিল সেটা ছিল কত, 5%। দেখে নাও 5%। আর সেই 5% যখন আমরা বার করেছিলাম সেটা বেরিয়েছিল 4x। তাহলে আমাকে এখানে 4x-এর মান বার করতে হবে। তাহলে 4x ইজ ইকুয়াল টু 4 20 80 টাকা। তাহলে আমার এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে 80 হবে আমার উত্তর, তাই না। এরপরে আমরা 3 দাগের অঙ্কটা দেখব। 3 দাগের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টারের অন্যতম আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটা এবং সেকেন্ডের মধ্যে কিভাবে এই অঙ্কটা করে দেওয়া যাবে, তারই আমরা কিন্তু ট্রিক্স এখানে শিখব। ওই যে একটি জল ও চিনির দ্রবণে চিনির মাত্রা কত বলে দিয়েছে, 19%, অর্থাৎ 19%, তাই তো। ওই দ্রবণে 18 লিটার জল যোগ করলে দ্রবণে চিনির মাত্রা কমে যাবে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ চিনি আর জলের দ্রবণ, সেখানে তুমি বাইরে থেকে জল যোগ করে দিলে তাহলে চিনির যে গাঢ়ত্বটা সেটা 19% থেকে চিনিটা একটু কম গাঢ় হয়ে যাবে, জল বেশি হয়ে যাচ্ছে, তাই না। চিনির মাত্রা হয়ে যাচ্ছে 13%। তবে মোট দ্রবণ কত লিটার সেটা আমাকে বার করতে হবে। তো অঙ্কটা
খুবই ইম্পর্টেন্ট, এটা কীভাবে করা যায় সেটা তোমরা একটু লক্ষ্য করো। এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি পরপর কয়েকটা করাবো এই সিরিজটা, এবং এই অঙ্কগুলোকে সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে করে ফেলবো সেটা একটু লক্ষ্য করো। কি দেখতে হবে, এই পাত্রটায় চিনি আর জল ছিল, তাহলে সুগার আর ওয়াটার ছিল, সেখান থেকে কিছু পরিমাণ কি ওয়াটার অ্যাড করা হয়েছে, কতটুকু ওয়াটার অ্যাড করা হয়েছে, 18 লিটার, তাই না? তবে এই দ্রবণে মোট কত পরিমাণ দ্রবণ ছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কার দিকে ফোকাস করতে হবে সেটা তুমি একটু মানে সবসময় লক্ষ্য রাখবা, যেটা কিনা অপরিবর্তিত থাকছে, বলো এখানে কোনটা অপরিবর্তিত থাকছে? চিনি জলের দ্রবণ দেওয়া হচ্ছে কাকে? জলকে। তাহলে তো চিনিকে তো কোনো নড়াচড়া করা হচ্ছে না, অর্থাৎ চিনি মানে সুগার যেটা, সেটা কি অপরিবর্তিত থাকছে, সুগারটা। তাহলে আমরা বলবো যে যেটা অপরিবর্তিত থাকে সেটা লিখে নেবে কথাটা, যেটা অপরিবর্তিত থাকে তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকে। কথাটা লিখে রাখবে, যেটা অপরিবর্তিত থাকবে তার উল্টো অনুপাতে, মানে সুগার অপরিবর্তিত আছে, সুগারের মাত্রা আগে কত ছিল 19%, এখন সুগার কত আছে 13%, তাহলে আমি বলবো এর উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকবে। কথাটা বোঝা গেছে? মোট দ্রবণ থাকবে। তাহলে আমি বলবো আগে আমার 13 ছিল, এখন আমার 19 আছে, তাই তো মোট দ্রবণ। তার মানে কত এক্সট্রা অ্যাড হয়েছে তুমি দেখতে পাচ্ছ, 6 ইউনিট, আর আমার তারই ভ্যালু বলে দিয়েছে 18 লিটার। তাহলে আমি কি বলবো, 6 ইউনিট ইজ ইকুয়াল টু 18 লিটার, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 3 লিটার। তাহলে আমার মোট দ্রবণ প্রথমে কত ছিল, 13 ইউনিট, তাহলে 13 ইউনিট ইজ ইকুয়াল টু 39 লিটার। এইটা হলো আমার উত্তর। খুবই সুন্দর অঙ্কটা। এর পরবর্তী 4 দাগের অঙ্কটা দেখো তোমরা। তো স্টুডেন্ট, আমরা 3 দাগে যেমন অঙ্ক করেছি ঠিক একই রকম নাকি বলছি 4 দাগের অঙ্কটা, শুধু একটু লেখাটা আলাদা। তোমরা জানোই যে অঙ্কের ভাষাই কিন্তু তোমাকে পড়ে আগে বুঝে নিতে হবে, তাই না? তাহলে 4 দাগের অঙ্কটা তোমরা আগে পজ করে নিয়ে নিজে নিজে করবার চেষ্টা করবে, যাতে কি না 3 দাগের অঙ্কটা কী রকম বুঝেছো সেটা তুমি এই ক্ষেত্রে বুঝতে পারো। ঠিক আছে, চলো আমরা এর সলিউশনটা করে নিই। কি বলছে একটু দেখে নিই। বলছে আঙুর ফল থেকে আমরা সকলেই জানি কিশমিশ বার হয়, তাই না? আঙুর ফলকে যদি শোকানো হয় রোদে তাহলে কিশমিশ তৈরি হয়। তাহলে আঙুর ফলের জলের মাত্রা বলা হয়েছে 79%, এবং কিশমিশে কী হয়ে যায়, জলটা বেরিয়ে গিয়ে শুকনো হয়ে যায়, আর কিশমিশের জলের পরিমাণ বলে দিয়েছে 23%। তবে 18 কেজি কিশমিশ পেতে কত কেজি আঙুর ফলের প্রয়োজন? তো ভালো করে দেখো এই জায়গাটায়। বলো আমি কি বলেছি, এই ধরনের অঙ্কগুলো শোনো, তাহলে কি বলছি, আগের যে অঙ্কটা বা এই প্যাটার্নের অঙ্কগুলো পুরোপুরি মুখস্থ করে রাখতে হবে, এবং এই ধরনের যদি প্র্যাকটিস সেট করো না তুমি বারবার, এবং এই মেথডে করো, তাহলে তোমার কিন্তু জিনিসটা মুখস্থ হয়ে যাবে, তোমার সরগরম হয়ে যাবে যে কোন প্যাটার্নের অঙ্কগুলোতে আমি এই প্রসেসটা ইউজ করব। ঠিক আছে, এবং এটা দেখো মৌখিক অঙ্ক করে দিতে পারবে আর একটুখানি পরেই। জলের মাত্রা বলে দিয়েছে 79%, তাহলে সেটা কিশমিশ ছিল, আর পরে এটা আঙুর ফল ছিল, আর কিশমিশে 23%। আমরা জানি আঙুর ফল থেকে বেরিয়ে যাবে জল, তাহলে কোন জিনিসটা অপরিবর্তিত থাকবে, যেটা কিনা শ্বাস, তাই না? তাহলে আমি বলবো শ্বাস অপরিবর্তিত, শ্বাস। তাহলে আমার কাজবাজ যা করতে হবে সব শ্বাস নিয়ে। আমি বলবো যে তাহলে শ্বাস ছিল, প্রথমে আঙুর ফল লিখি এখানে, আর সেই আঙুর ফল থেকে পাওয়া গেছে কিশমিশ, তাই না? আতে আঙুর ফল আর কয়সিতে কিশমিশ। ঠিক আছে, তাহলে আঙুর ফলে শ্বাস কত ছিল তাই বলো। তাহলে আমি কি বললাম, কোনটা নিয়ে আমার কাজ করতে হবে, যেটা অপরিবর্তিত ছিল। তুমি দেখতেই পাচ্ছ জল উড়ে গেছে, শ্বাস তো আর বেরোবে না না রোদে সকালে, তাহলে শ্বাস অপরিবর্তিত আছে। তাহলে জল ছিল 79%, তাহলে বাকি কত 21% কিন্তু তোমার শ্বাস। আর কিশমিশে দেখো 23% তোমার, 23% কি বলেছে, জলের মাত্রা 23%, তাহলে তুমি কত বলবে 77%, তাই তো? 77% তোমার
77% কী আছে, জল আছে, সরি 23% জল আছে, তাহলে 77% কী আছে, শ্বাস আছে, তাই তো। তবে এই জায়গাটায় মনে হচ্ছে একটু ভুল করে দিয়েছি, বুঝলে। তবে এটাকে কত বলেছে, 18, না ঠিকই আছে, 18 কেজি ঠিকই আছে। তবে আমি কি বলবো, শ্বাস এটা, আর এটা হলো শ্বাস 21% আর 77%, তাহলে আমি বলবো মোট যেটা, সেটা আমি বলবো 77 নিশ্চয়ই এখানে ছিল, 77 মানে আঙুর ছিল 77, আর 21 হয়ে গেছে কিশমিশ, মানে 77 কেজি যদি তুমি আঙুর শোকাও তুমি পাবে 21 কেজি কিশমিশ, তাই না। 77 কেজি আঙুর শোকালে 21 কেজি কিশমিশ পাবে। 7 দিয়ে কেটে দাও, 7 11 77, 7 দিয়ে 3 7 21, তার মানে আমি 3 ইউনিট যদি কিশমিশ পেতে চাই 11 ইউনিট কি আঙুর ফল শোকাবো, তাই না। 3 ইউনিট যদি কিশমিশ পেতে চাই, দেখো 3 ইউনিটের ভ্যালুই তোমার বলে দিয়েছে 18 কেজি কিশমিশ, তাই না। দেখো কিশমিশ থেকে আমাকে কিন্তু যেতে হবে কি আঙুর ফলে, তাহলে 3 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 18 কেজি। 18 কেজি 1 ইউনিট ইজ ইকুয়াল টু 9 কেজি, তাই না। তাহলে 11 ইউনিট মানে 9 11 99 কেজি আঙুর ফল শুকিয়ে তুমি 18 কেজি কিশমিশ পাবে। তাহলে স্টুডেন্ট তুমি একটুখানি ভালো করে যদি লক্ষ্য করো, এগুলো কিন্তু মুখে মুখে করে দেওয়া যায়। 79% কি জল, তুমি সাথে সাথে লিখে নেবে শ্বাস কত 21%, জল এখানে 23%, 77%, ঝম করে উল্টে দেবে 11 আর সরি এখানে 77 আর এখানে 21, কাটাকুটি করে দেখলে 11 ইউনিট 3 ইউনিট, মানে এই দিকে যে 3 ইউনিট, তার মানে বুঝে গেলে 11 ইউনিট আঙুর ফল শুকিয়ে 3 ইউনিট কিশমিশ পেলে। তাহলে তোমাকে যদি বলতো 99 কেজি আঙুর ফল থেকে কত কেজি কিশমিশ পাওয়া যাবে, তাহলে এর ভ্যালু 99 বসিয়ে তখন 3-এর ভ্যালুটা বের করতে। যেহেতু বলেছে যে কিশমিশ থেকে কিশমিশটা পাওয়া যাবে কত কেজি আঙুর ফল শুকিয়ে, তাহলে এইটার ভ্যালু বলে দিয়েছে কিন্তু 18, ওইটার ভ্যালু কত, তাহলে আমার এইভাবে কিন্তু 4 দাগের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এরপর আমরা আসি 5 দাগের অঙ্কটায়। আয়কর 18% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির কার্যকরী আয় 3% হ্রাস পায়। আয়করের মান কত বা আয়করের হার কত, ঠিক আছে, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আয়কর প্রথমে একটা মনে করো X% ছিল, কোনো একটা পার্সেন্টেজ ছিল, সেটা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 18% বৃদ্ধি পেয়েছে। তাহলে তুমি এখানে একটা জিনিস একটু ভালো করে বোঝো তো, এই আয়করটা বেড়েছে বলেই ওই ব্যক্তির যে পকেটে যে টাকাটা ঢোকে অর্থাৎ অ্যাকাউন্টে, তুমি তো জানোই যে কোনো দিন যদি স্যালারি পাও, যখন কিনা গভর্নমেন্ট চাকরি করবে তখন যে স্যালারিটা পাবে তার কিছুটা টাকা তোমাকে আয়কর হিসাবে কিন্তু কেটে নেওয়া হবে, তাই না। তারপরে কিন্তু তোমার ব্যালেন্সটা যেটা ঢুকবে সেটাকে তোমাকে বলা হয় কার্যকরী আয়, যেটা নিয়ে তুমি কাজে লাগাতে পারবা, তাই না। তাহলে আয়কর তোমার বেড়ে গেছে 18%, তাহলে তোমার কার্যকরী আয় অর্থাৎ ব্যাংকে ঢুকছে তোমার 3% কম টাকা, কার্যকরী আয় 3% কমে গেছে। তার মানে মোট যে আয়টা মানে স্যালারি স্লিপে যে মোট আয়টা সেটা নিশ্চয়ই আরও বেশি ছিল মানে কার্যকরী আয়ের থেকে। তাহলে তুমি বুঝতেই পারছো এটা বাড়ার জন্যই কিন্তু এইটা তোমার পকেটে কম ঢুকছে, তাই না। আয়কর বেড়ে যাওয়ার জন্যই তোমার পকেটে কার্যকরী আয়টা কম ঢুকছে। তাহলে এটা হলো কজ আর এটা তার ফলাফল এফেক্ট, তাই তো। তাহলে এই দুটো সমান আমরা জানি। তাহলে আমরা বলবো যে আয়কর অর্থাৎ ট্যাক্স, ইংলিশে লিখে দিই, ট্যাক্সের 18% বৃদ্ধি, ট্যাক্সের কত 18% বৃদ্ধি, এইটাই নাকি আমার ফলাফল কী দাঁড়িয়েছে, কার্যকরী ইনকাম অর্থাৎ নেট ইনকাম, তাই তো। কার্যকরী ইনকাম মানে আয় মানে কি নেট ইনকাম, সেটা কত 3% হ্রাস পেয়েছে, তাই না, 3% হ্রাস পেয়েছে। এইটা বৃদ্ধির জন্যই এইটা হ্রাস পেয়েছে। তাহলে আমি কি বলবো, ট্যাক্স বাই নেট ইনকাম 3/18 অর্থাৎ 3 6 18, 1/6। তার মানে আমরা এটা বুঝতে পারছি যদি 1 টাকা আমার ট্যাক্স কেটে নেয়, 6 টাকা কিন্তু আমার ব্যাংকের খাতায় ঢুকে যাচ্ছে, 6 টাকা আমার ব্যাংকের খাতায় ঢুকে যাচ্ছে 1 টাকার ট্যাক্স কেটে নেওয়ার পর। তার মানে আমার যে স্যালারি স্লিপে মোট আয়টা কত, মোট আয় আমি বলবো 6 টাকা ব্যাংকে ঢুকছে 1 টাকা কেটে নেওয়ার পর, তার মানে মোট আয় আমার 7 নিশ্চয়ই। তাহলে আমি বলবো মোট আয় 7 টাকা বা 7 ইউনিট। তাহলে এবার ট্যাক্সের রেট, তাই তো, ট্যাক্সের হার আমি কত বলবো, 1 টাকা ট্যাক্স কেটে নেয় 7 টাকা ইনকামের উপরে, তাই না। তারপরে তো তুমি 6 টাকাটা হাতে পাও, তাই তো, এটাই হলো কার্যকরী আয়। তাহলে 1 টাকা ট্যাক্স কেটে নেয় 7 টাকা আয়ের উপরে, 100-এ কত, সেটাই নিশ্চয়ই আমার ট্যাক্সের হার, তাই না। তাহলে
আমরা জানি 1/7 মানে কি, আমরা জানি 14.2%, তাই না? এটা কিন্তু প্রথম পার্টে আমরা তোমাদের মুখস্থ করেছি। তাহলে 1/7, তাহলে এটা কত হচ্ছে? 14.2%, তাই তো? তো স্টুডেন্ট, আজকে দ্বিতীয় সেশনটা এই পর্যন্তই থাক। এরপর আমরা 3 নম্বর সেশনে ইলেকশন প্লাস ভেন ডায়াগ্রাম সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো খুব সহজেই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।